দুদু মিয়া, কর্নেল আব্দুল বাতেনের কথায় কি রাগ করলা? বাংলার বাঘ এই বাংলাদেশে বসে ভারতের কোনো দালালি চলবে না। পরবর্তীতে যদি কোনো এই ভারতের দালালি করা হয় তাহলে বাংলার জমিনে জায়গা হবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কটূক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি নেতাকে গণধোলাই দিচ্ছে সাধারণ জনগণ মিলে। হামলার শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতরাতে উপজেলার নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায় হামলায় তাদের 3টি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এই 71 মিথ্যা না, 71-এর উপরে এই দেশ 71 কে বললে? যারা 71 মানে না তারা সারা পাকিস্তানের দালাল। সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। এক কথায় অসাধারণ একটি কাজ করেছেন। আপনার কাছ থেকে আমরা এটাই তো প্রত্যাশা করি। একটিবার আপনাকে স্যালুটও জানাতে চাই। কি করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখুন। একটা ভিডিও দেখাই, তারপরে একটা দারুণ খবর আছে, যেই খবর আপনারা আগে কখনো শোনেন। বিশ্বাস রাখেন, একটা দুর্দান্ত কাজ করেছে। ব্যঙ্গ করে কটূক্তি করে জনগণের হাতে গণধোলাই খেয়েছে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। এই যে আমাদের দুদু ভাইয়ের কিন্তু এখন কোনো পোস্ট নাই। উনি বিএনপির একজন কর্মী, ওনার কোনো পোস্ট নাই। তারেক রহমান এমন ভাবে কিক দিছে যে উনি কোনো জায়গায় জায়গা পায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে দুদু মিয়া, কর্নেল আব্দুল বাতেনের কথায় কি রাগ করলা? বাংলার বাঘ এই বাংলাদেশে বসে ভারতের কোনো দালালি চলবে না। ফেস টু ফেস ওপেন বলে দিয়েছে। পরবর্তীতে যদি কোনো এই ভারতের দালালি করা হয় তাহলে বাংলার জমিনে জায়গা হবে না। কর্নেল আব্দুল বাতেনের মতো লক্ষ লক্ষ বাংলায় জন্ম নিয়েছে বাংলার বাঘ। বাংলাদেশে কোন রকমের ভারতের দালালি চলবে না। যার মুখে উচ্চারিত হবে 71, বুঝে নিতে হবে সেই ভারতের দালাল। কারণ 71 সাল ছিল একটি গান্ধীর ফাতানু ফাঁদ। এই ফাঁদে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পা দিয়েছিল। আজ আমরা নতুন প্রজন্ম বুঝে গেছি 71টা কি। 71-এর চেতনা ব্যবসা আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশে থাকতে হলে 24-এর চেতনাকে ধারণ করেই থাকতে হবে। এই বাংলাদেশ রেজিস্ট্রের মাধ্যমে ভারতে চলে গিয়েছিল নিজের জীবন দিয়ে। বাংলার হাসনাত আব্দুল্লাহর মতো এরকম অসংখ্য বীর, হাদির মতো অসংখ্য বীর, আবু সাহেদের মতো অসংখ্য বীর, তারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই বাংলাদেশকে বাঘের মুখ থেকে খাবার কেড়ে আনার মতো এনেছি। এই দেশে তোমার রাজনীতি করার কোনো অধিকার নাই। এই দেশে রাজনীতি করতে হলে 24-এর চেতনাকে নিয়ে রাজনীতি করতে হবে, আর না হয় এই দেশে জায়গা হবে না। এই কথা মনে রাখিও। তোমার মতো শামসুজ্জামান দুদু, তুমি আজকে তুমি বলো এনসিপি কে ফোরসাবের সাথে বেশি যাবে। তুমি কে? তুমি কোথায় ছিলে এতদিন? যারা এই দেশকে রক্ত দিয়ে ছিনিয়ে এনেছে তারাই এই দেশে রাজত্ব করবে। তোমাদের রাজনীতি করার কোনো অধিকার এই বাংলাদেশে নাই। এটা তো মনে রাখবা। ভারতের দালাল এই দেশে থাকতে পারবে না। প্রত্যেকটা ভারতের দালালকে আমরা খুঁজে খুঁজে বার করব। যার মুখে শোনা যাবে 71, সেই ভারতের দালাল, ভারতের রাজাকার। এটাই মনে করতে হবে, বুঝে নিতে হবে। একমাত্র ভারতের দালাল চিনার উপায় হচ্ছে 71-এর চেতনা ব্যবসা এই বাংলার জমিনে আর হবে না। জনাব তারেক রহমান সাহেব, আমি মনে করি আপনি সঠিক পথেই আছেন। আপনি যখন পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে অস্ত্র কেনা বেচায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং চায়নার সাথে তিস্তা ব্যারেজের কার্যক্রম শুরু করেছেন, তখন আপনার দলের একটা অংশ, একেবারে সীমিত এই অংশটা, তারা ভারতের দালালি করছে। তারা আপনাকে ভারত থেকে ফুস করা হচ্ছে যে ভারতের সহযোগিতা ছাড়া আমরা ক্ষমতায় থাকতে পারবো না, তাই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এরকম ফুস কিন্তু ওই দালালদেরকে ভারত ফুস করছে, আর এই ফুস জনাব তারেক রহমানের কানে পৌঁছাচ্ছে। কিন্তু এই ফুস যদি জনাব তারেক রহমান সাহেব আপনি শুনুন, তাহলে মনে রাখবেন আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। জনাব তারেক রহমান সাহেব, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন চায়না এবং পাকিস্তানের সহযোগিতায়, এভাবে এগিয়ে যান। জনাব তারেক রহমান সাহেব, মনে রাখবেন যেই দিন পাকিস্তানের সাথে বাংলাদেশের বৈরী সম্পর্ক সৃষ্টি হবে, সেই দিন বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। যেই দিন পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে না, সেই দিন ওই আগ্রাসী শক্তি দাদা বাবুরা আমাদেরকে গিলি খেতে আসবে। বাংলাদেশের সার্বভৌমত্ব বিলুপ্ত হবে যদি পাকিস্তান আমাদের পাশ থেকে চলে যায়, চায়না আমাদের পাশ থেকে চলে যায়। তাই
আমি বলবো চায়না এবং পাকিস্তানের সহযোগিতায় আপনি দেশকে এগিয়ে নিয়ে যান, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আইসে আমার 71 মারানির ফুতায়, আবার ফুরান আসে ব্যবসা নিয়ে আইসে, ফুরান আসে জফনা নিয়ে আইসে। আরে 71 মারানির ফুতায় 71 জফনা জফস, আর একজন আঙ্গুর ফুলে কলা গাছস। 71 কি ব্যবসা করার জিনিস? 71 কি জফনা জফার জিনিস? 54 বছর ধইরা 71 নামে ব্যবসা কইরা কইরা জনগণের কি লুম্বাড়া ফালাইতে পারছস? দেশের কি লুম্বাড়া ফালাইতে পারছস? দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর, দেশের কোনো কল্যাণ আসে নাই, জনগণের কোনো কল্যাণ আসে নাই, শুধু 71 এই 71 দিয়া ব্যবসা কইরা কইরা আজকে বিএনপির মধ্যে তোরা যারা রাজনীতি করছস এক একটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বাইঞ্চুদের বাচ্চারা যারা আওয়ামী লীগে ছিল তারাও শুধু 71 ব্যবসার নামে ব্যবহার করছে, ব্যবসার একটা দোকান খুলছে। এই সমস্ত দোকানের ক্যাম্বাসারি জনগণ আর বিশ্বাস করে না, জনগণ খায় না। আর 71 চেতনা, 71 ভালোবাসা, 71 প্রতি আবেগ, এগুলা হৃদয়ে থাকতে হইব। তোদের হৃদয়ে দেশপ্রেম নাই, যাদের দেশপ্রেম নাই তারাই শুধুমাত্র 71 বাঞ্চুদের বাচ্চারা। আরে ওই বান্দির ফুলারা, দেশের কল্যাণে কি করছস, কি ভূমিকা রাখছস, জনগণের কল্যাণে কি ভূমিকা রাখছস? তোদের জীবনে এই দুদু বাঞ্চুত, তোর জীবনে দেশের কল্যাণে কি ভূমিকা আছে তুই দেখাতে পারবি? জনগণের কল্যাণে কি ভূমিকা আছে দেখাতে পারবি? সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সাব্বাস। এক কথায় অসাধারণ একটি কাজ করেছেন। আপনার কাছ থেকে আমরা এটাই তো প্রত্যাশা করি। একটিবার আপনাকে স্যালুটও জানাতে চাই। কি করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখুন। গতকালকে বাংলাদেশে ছিল পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদের দিন। কুরবানির ঈদের দিন নর্মালি সারা বাংলাদেশের পাশাপাশি ঢাকা শহরেও পশু কুরবানি করা হয়। তো এই পশু কুরবানি করার পর অনেক বর্জ্য জমে থাকে, পুরো ঢাকা শহরেই নানা জায়গায় বর্জ্য জমে থাকে। তো এই বর্জ্য অপসারণ সঠিকভাবে হয়েছে কিনা তা দেখার জন্য আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি গাড়ি নিয়ে বের হয়ে পড়েছেন। এরপর পুরো ঢাকা শহর টানা 4 ঘন্টা ঘুরে ঘুরে দেখেছেন। এরপর তিনি যেটা দেখলেন সেটা হলো বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন অবহেলা। আর এই বর্জ্য অপসারণের অবহেলার কারণে ঢাকার 2 আঞ্চলিক কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওয়াও না ব্যাপারটা, পুরাই জোস। এর আগে আপনারা এমন কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে দেখেছেন যিনি নিজে বর্জ্য ব্যবস্থাপনা দেখার জন্য নিজের গাড়ি করে বের হয়ে গেছেন কাউকে কিছু না জানিয়ে? কাউকে যদি জানাতো, তারা যারা কর্মকর্তা আছে তারা সতর্ক হয়ে যেত, সতর্ক হয়ে প্রধানমন্ত্রী আসার আগেই হয়তো বা সবকিছু পরিষ্কার করে ফেলতো। কিন্তু আসলেই সত্যি সত্যি বর্জ্যগুলো সরানো হয়েছে কিনা, বর্জ্যগুলো ভালোভাবে অপসারণ করা হয়েছে কিনা, এটা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের চোখে দেখতে চেয়েছেন এবং তিনি সেটাই করলেন। নিজের গাড়ি নিয়ে বের হয়ে পড়লেন এবং বের হয়ে যেটা দেখলেন, আসলে তিনি হতাশ হয়ে পড়েছেন। এই বর্জ্য অপসারণের দায়িত্বে যারা আছেন তাদের অবহেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাগান্বিত এবং ক্ষিপ্ত হয়েছেন। ফলাফল, ঢাকার আঞ্চলিক 2 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। চমৎকার ব্যাপারটা। আমরা অতীতে কি দেখতাম, বা অতীত হলে কি হতো? অতীত হলে হতো হয়তো প্রধানমন্ত্রী তার কোনো একজন কর্মকর্তাকে বলতেন, এই দেখো তো ঢাকা শহরে একটু ঘুরে আসো, ঠিকঠাক মতো বর্জ্য ব্যবস্থাপনা হয়েছে কিনা, অথবা এই বিষয়ে মানে এই বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে যিনি আছে তাকে হয়তো ফোন করে বলতো কি সবকিছু ঠিকঠাক আছে তো, মানে সবকিছু বর্জ্য অপসারণ করা হয়েছে তো। ওই কর্মকর্তা যাই বলতো প্রধানমন্ত্রী হয়তো তাই বিশ্বাস করে নিত। বাট এবারের প্রধানমন্ত্রী দেখেন, এবারের বিএনপি সরকারের প্রধানমন্ত্রী দেখেন, তিনি আসলে কাউকে ফোন করেনি, কারো কাছ থেকে কোনো কিছু জানতে চায়নি। তিনি নিজে সশরীরে গাড়ি চালিয়ে মাঠে নেমে পড়েছেন এবং পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে টানা 4 ঘন্টা। প্রধানমন্ত্রী কিন্তু ভাই আমাদের মতো ফ্রি থাকে না, উনি অনেক ব্যস্ত একজন মানুষ। সেই ব্যস্ত মানুষরা যখন পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে দেখলেন বর্জ্য ব্যবস্থাপনায় আসলে অবহেলা রয়েছে, ঠিক তখনই তিনি ডাইরেক্ট পানিশমেন্ট 2 জন কর্মকর্তাকে একদম বরখাস্ত করে দিলেন। দারুণ দারুণ দারুণ, খুবই ভালো লাগলো ব্যাপারটা আমার কাছে। বিষয়টা হচ্ছে শামসুজ্জামান দুদু, চিনলেন না তো? শামসুজ্জামান দুদুকে তো আপনারা চিনেন নাই, ওই যে মুতকাণ্ডের দুদু ভাই আর কি, শামসুজ্জামান দুদু ভাই, অর্থাৎ যিনি মুতিয়ে সমগ্র বাংলাদেশ ভাসিয়ে দিতে চেয়েছিলেন, তার বিষয়ে একটি কথা বলবো। তার আগে আরো একটি কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে গতকাল যে ঈদুল আজহা উদযাপিত হয়েছে বাংলাদেশে, এই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বিভিন্ন জনমানুষের সাথে, সুবিধা বঞ্চিত মানুষের সাথে এবং বিভিন্ন পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সাথে তিনি বসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, কথা বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যাদের কারণে প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসতে পেরেছেন, নির্বাচন করতে পেরেছেন, বাংলাদেশ পরিচালনা করার সুযোগ পেয়েছেন, সেই শহীদদের পরিবারের কারোর সাথে তিনি বসার সুযোগ পান নাই। এরকমই হয়, যারা তাদের জীবন দিয়ে আর একজনের জন্য জায়গা করে দেন, সুযোগ করে দেন, অপরচুনিটি এনে দেন, যুগে যুগে ইতিহাসে এটাই প্রমাণ করে যে তারা তাদেরকে বেমালুম ভুলে যায়, প্রকারান্তরে কোনো কোনো ক্ষেত্রে তাদের সাথে বেইমানিও করে, বিশ্বাসঘাতকতাও করে। প্রধানমন্ত্রীর
এই কাজটি করা মোটেই উচিত হয়েছে বলে বিশ্লেষক মহল মনে করছে না, কারণ তার হাজারো কর্মব্যস্ততার ভিতরেও অন্তত কালকের দিনে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে, যারা তাদের বুকের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গেল দ্বিতীয়বারের মতো, তাদের পরিবারের সাথে একটু সময় যদি প্রধানমন্ত্রী দিতেন, এটি তার রাজনৈতিক বিচক্ষণতার পরিচয়ে হতো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। যাই হোক, প্রধানমন্ত্রী সেটি করেন নাই, হয়তো পরের বার তিনি করবেন। এখন ওই দুদু ভাইয়ের ওই কথায় আমরা ফিরে যাই। দুদু ভাই গত কয়েকদিন আগে এই ঈদের ছুটি হবার পরে জামাতের কর্নেল আব্দুল বাতেন, যিনি বর্তমানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে পরাজিত করে তিনি সেখানে এমপি হয়েছেন, সেই কর্নেল আব্দুল বাতেনের সাথে আমাদের ওই মুতকাণ্ডের দুদু ভাই তিনি একটা টক শোতে গিয়েছিলেন। টক শোতে গিয়ে সেখানে টক শোর বিষয় নির্ধারিত ছিল বাংলাদেশের বর্তমান দুর্নীতি, সুশাসন এবং এই যে সীমাহীন খুন, ধর্ষণ, এইগুলো সম্পর্কে কিভাবে এখান থেকে একটা রেমিডিয়েশন পাওয়া যায়, কিভাবে এখান থেকে ফিরে আসা যায়, এই বিষয়ে একটা আলোচনা ছিল। যথারীতি দুজন আলোচনা করছিল। আলোচনার এক পর্যায়ে আসলে এই বিষয়ে আলোচনা করতে গেলে বিএনপিকে অনেকটাই বিব্রতকর অবস্থার ভিতরে পড়তে হয়, কারণ বিএনপি এইটা থেকে এখনো পর্যন্ত বের হতে পারে নাই তো বটেই, বরং উপরন্তু আরো অনেক বেশি যেন এই বিষয়গুলো, এই দুর্নীতি, চাঁদাবাজি, সুশাসনের অভাব, তারপরে ধর্ষণের মতো বিষয়গুলোও বিএনপিকে যেন আষ্টে পৃষ্ঠে একেবারে বেঁধে ফেলেছে। যার কারণে যখনই তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এখন তো জামাত ইসলাম এনসিপি, এই বিষয়গুলো যখন অ্যাড্রেস করতে যায়, এই বিষয়গুলো যখন তারা তুলে ধরতে যায়, এই যুক্তিগুলো যখন তারা তুলে ধরে, তখন তো আসলে বিএনপির এখানে আর কিচ্ছু বলার থাকে না। তাদের ওইখানে নীরব আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতান্তর থাকে না, কারণ এটি তো অহরহ চোখের সামনে ঘটছে। আর ঠিক বিএনপি এই মক্ষম সময়টাতেই একটা অন্য একটা ইস্যুকে নিয়ে এসে এই বিষয়টাকে ধামাচাপা দিতেছে। এটা কি? ৭১ ইস্যুকে মুহূর্তের ভিতরে ওইখানে ৭১ ইস্যু সামনে নিয়ে আসে। জামাত হলে তাকে তখন ৭১-এর পরাজিত শক্তি এইগুলো বলে ঘায়েল করতে চায়, এনসিপি হলেও ৭১-এর পরাজিত শক্তির সাথে তারা আঁতাত করেছে এইগুলো বলে ঘায়েল করতে চায়। রাজনৈতিক কৌশলটা কি হয়েছে দেখেছেন? আপনি ধর্ষণ করেন, খুন করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, লুটপাট করেন, কোনো অসুবিধা নেই, যেন সমস্ত অসুবিধা ৭১-এর পক্ষে থাকলেই এগুলো সব জায়েজ। আচ্ছা, ৭১-এর পক্ষে এই মুহূর্তে কে নাই বাংলাদেশে বলেন তো? বরং যারা এই ৭১-এর চেতনা বলে তাদের মুখে ফেনা তুলে ফেলে, গলা ফাটিয়ে ফেলে, এই লোকগুলো মূলত এরা ভারতের দালাল। ভারতের দালাল ছাড়া এরা কিচ্ছু নয়। নাম্বার 1 হচ্ছে ভারতের দালাল, নাম্বার 2 হচ্ছে স্রেফ দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ। এখন তাদের এই ভারতের দালালিগিরি, দুর্নীতি এবং চাঁদাবাজি, এই কয়েকটা জিনিস ঢাকতে গিয়ে তারা ওইখানে চলে যায়, ৭১ ইস্যুতে চলে যায়। তো কর্নেল আব্দুল বাতেন, সে তো কর্নেল মানুষ ছিলেন, তিনি তো আর ৭১-এর বিপক্ষে নন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, তিনি সেনাবাহিনীর গর্বিত একজন সদস্য। তাকে যখন ওই কথা বলেছে, তখন কর্নেল আব্দুল বাতেন দুদুকে একেবারে টুটি চেপে ধরেছে, মুহূর্তের ভিতরে এমন টুটি চেপে ধরেছে যে আপনি আলোচনা চলছে একটা বিষয়ে, এখানে আপনি কেন ৭১ টানলেন? ৭১ এখানে কি হবে? ৭১ দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি একটা বিষয়কে কোথায় কোথায় ৭১ টেনে আনেন। বাংলাদেশে কে এই মুহূর্তে ৭১-এর বিপক্ষে? আপনি ৭১-এর পক্ষ বিপক্ষ এই বিভাজন টেনে 17 বছর শেখ হাসিনা দেশটাকে গোলামীর রাজ্যে পরিণত করেছিল, ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আপনি এখন সেই বিষয়গুলো সামনে আনছেন, মানুষের বর্তমান সমস্যার সমাধান করতে না পেরে, বর্তমানের হাজারো সমস্যা জিয়ে রেখে আপনি ৭১-কে সামনে নিয়ে আসছেন। এখানে কি ৭১ প্রাসঙ্গিক ছিল? দুদুভাই তো কর্নেল আব্দুল বাতেনের এই যুক্তির কাছে এখানেও তিনি হেরে গেলেন। হেরে যেয়ে তিনি তো রীতিমতো এবার মুতে দিলেন, একেবারে মুতে ভাষায় দিলেন। কিভাবে ভাসালেন? মুহূর্তের ভিতরে সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে, কন্ট্রোল না করতে পেরে আব্দুল বাতেনের উপরে তিনি খেপে গেলেন এবং সেখানে রীতিমতো গালিগালাজ পর্যন্ত করলেন, সালা, এরকম, মানে ভারতীয়, পুরো ভারতীয়, একেবারে ভারতীয় ভাষায় তিনি সালা কোন দেশের লোকে বলে? ওই ভারতের লোক বলে। দুদু ভাইয়ের যদি শিকড় অনুসন্ধান করতে যাওয়া যায়, তার ভাষাতেই বলে দিচ্ছে সে ওই পারের লোক, সে এই পারের লোক নয়, সে বাংলাদেশের লোক নয়। সালা কোন শব্দ, কোন দেশের ভাষা? ওই দেশের ভাষা, ওই দেশের লোক সালা বলে। তখন সে কর্নেল আব্দুল বাতেনকে এইভাবে সালা ৭১, সালা পাকিস্তানের দালাল, এইভাবে পুরো ভারতীয় ভাষায়। পরে কর্নেল আব্দুল বাতেনকে তিনি আরো মারমুখী আচরণ যখন করলেন, বাতেন সাহেবও তো ছেড়ে দেওয়া লোক নয়, বাতেন সাহেবও তো ছেড়ে দেওয়া লোক নন। তিনি বলেন মুখ সামলিয়ে কথা বলবেন, আঙ্গুল নিচু করে কথা বলবেন। তার মানে দুদু যে সরকারি দলের কেউ, হোমরা চোমরা, এর কোনো পাত্তাই দেন নাই। দুদুকে তিনি একেবারে টুটি চেপে ধরে তাকে মুতিয়ে ছেড়েছেন ওখানে। এখন আমরা একটু বলি, আসেন, এই যে দুদু আসলে কি মুক্তিযুদ্ধের কেউ না? এই দুদু কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। এই দুদু মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। মুক্তিযুদ্ধের সময় তার বয়স 16 বছর।
এবং তিনি ওই সময় কমিউনিস্ট পার্টি করতেন। সেই পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ওই সময় নাম ছিল জাতীয় ছাত্র দল। এরপরে তিনি স্বাধীনতার প্রায় 8 বছর পরে 1979 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দলে যোগদান করেন। ছাত্র দলে 1979 সালে ছাত্র দল প্রতিষ্ঠা হবার পরে আগে কি ছিল, আগে সে কিন্তু কমিউনিস্ট পার্টি করতো এবং তারা পূর্ব পাকিস্তানের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, ওই রাষ্ট্রের অখণ্ডতা চাওয়ার জন্য তারা ওই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এমনকি এই পশ্চিম পাকিস্তান কমিউনিস্ট পার্টি অর্থাৎ এই জাতীয় ছাত্র দল যেটা দুদুভাই করতেন, এরা যে শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাই নয়, স্বাধীনতার পরে, দেশ স্বাধীন হবার পরে এই দুদুভাইয়ের দল অর্থাৎ দুদুভাইয়েরা তারা জুলফিকার আলী ভুট্টোর কাছে ওই সময় চিঠি লিখে অস্ত্র চেয়েছিল আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে এক করার জন্য। এই সেই দুদু। আরো মজার ব্যাপার হচ্ছে এই দুদু 1991 সালে যখন বিএনপির সাথে জামাতের জোট ছিল তখন কিন্তু তিনি এই মুক্তিযুদ্ধ কার্ড খেলেন নাই, 71 কার্ড খেলেন নাই। কারণ কি? কারণ তখন তিনি ওই দলের এমপি ছিলেন। 2001 সালে জামাত বিএনপি জোট হবার পরেও দুদু ভাই কোনোদিন এই কার্ড খেলেন নাই। কারণ কি? তখনও বিএনপি জামাত জোট ছিল এবং তিনি ওই দলের এমপি ছিলেন। হঠাৎ করে 17 বছর পাঁচুটি খাওয়ার পরে, কানসুটি খাওয়ার পরে এখন বিএনপি ক্ষমতায় এসেছে, আর বিএনপি আর দুদুভাই তো তার পদবি, তার এমপি তো কোনো কিছুই পান নাই, সবকিছু হারিয়েছেন, তার কোনো অর্জন নাই। তিনি এখন ব্যর্থ মনোরথ নিয়ে বিএনপির ভাঙা কলস বাজাতে গিয়ে তিনি এখন এইবার এই সময়ে এসে, যেহেতু তার দল তাকে মূল্যায়ন করে নাই, তিনি এমপি হতে পারেন নাই, তিনি মন্ত্রী পরিষদে জায়গা পান নাই টেকনোক্রেট কোটায়, এখন তিনি 71 কার্ড খেলছেন মূলত নিজের কিছু সস্তা ফাঁপা জনপ্রিয়তা দেখানোর জন্য, জনপ্রিয়তা পাবার জন্য। জনগণ কি মুতকাণ্ডের দুদু ভাইয়ের এই সস্তা জনপ্রিয়তার ফাঁপা বুলিতে বিভ্রান্ত?